প্রিপারেশন জানার আগে আসলে এই এক্সাম সম্পর্কে বেসিক কিছু মানে ইনফরমেশন বলা চলে, এই ইনফরমেশনগুলো আসলে সবার একটু জানা জরুরি। এই ইনফরমেশনগুলো অনেকে ক্লিয়ারলি জানেন না, বা অনেকে মানে ঠিক ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করতে পারে না এমন আছে। যেমন রেসিডেন্সি পরীক্ষা কারা দিতে পারবে, এই কোয়েশ্চেনটাই অনেকে ক্লিয়ার অ্যান্সার দিতে পারে না। যেমন রেসিডেন্সি এক্সামটা হয় ইউজুয়ালি নভেম্বর মাসের সেকেন্ড উইকে, ইউজুয়ালি লাস্ট 5 ইয়ারের অ্যাভারেজ হিসাব করলে নভেম্বর মাসের সেকেন্ড উইকে যেহেতু এক্সাম হয়, আর ওই এক্সামটার কারিকুলাম মানে কোর্সটা স্টার্ট হয় হলো মার্চ মাসের ফার্স্ট উইকে, মার্চ মাসের ফার্স্ট উইকে স্টার্ট হয়। আর এক্সাম দিতে যারা পারবে তাদের শর্ত হলো যে ইন্টার্নশিপ তার যেদিন শেষ হবে তার থেকে কমপক্ষে 1 বছর পরে সে এক্সামে অ্যাপিয়ার করতে পারবে। এখন এই 1 বছরের ক্যালকুলেশনটা অনেকে মনে করেন আমি এই বছরে আমার ফেব্রুয়ারিতে ইন্টার্ন শেষ হয়েছে, সো আমি তার পরের বছর ফেব্রুয়ারিতে মনে হয় আমার 1 বছর শেষ হবে, দেন আই উইল বি এলিজিবল ফর রেসিডেন্সি এক্সাম। বিষয়টা আসলে তা নয়। এখানে বিষয়টা হলো যে আপনি রেসিডেন্সি এক্সামটা আগেও দিয়ে ফেলতে পারবেন, কিন্তু রেসিডেন্সি কোর্সটা যেই দিন শুরু হবে, তার মানে মার্চের 1 তারিখ, এই মার্চের 1 তারিখে যদি আপনার 1 বছর পূর্ণ হয়ে যায় ইন্টার্নশিপের পর থেকে, তাহলে আপনি রেসিডেন্সি এক্সাম দিতে পারবেন। জানি না বাংলাদেশ বা পৃথিবীর অবস্থা কীরকম হবে। এবছর যদি রেসিডেন্সি এক্সাম হয় নভেম্বর মাসের সেকেন্ড উইকে, মানে আগামী বছর 2021 সালের মার্চের সেশনের জন্য, তাদের জন্য এলিজিবল ক্যান্ডিডেটদের মিনিমাম মানে একদম লাস্ট এজ হবে যারা এই 2020 সালের ফেব্রুয়ারি মাসের 28 তারিখে ইন্টার্নশিপ শেষ করেছেন। ক্রাইটেরিয়াটা আবার বলি যে 2021 সালের মার্চের জন্য যারা রেসিডেন্সি এক্সাম দিতে চান, তাদের রেসিডেন্সি এক্সামের মানে লাস্ট এজ লিমিটটা হলো 2020 সাল, মানে যেই সাল চলছে সেই সালের 28শে ফেব্রুয়ারি বা তার পূর্বে যারা ইন্টার্ন শেষ করেছেন তারাই মূলত রেসিডেন্সি এক্সাম দিতে পারবেন আগামী বছরের জন্য। ওকে, এইটা হলো একদম বেসিক একটা কথা। 2 নম্বর কথা হলো এক্সাম কখন হয় সেটা অলরেডি বলে দিয়েছি। ইউজুয়ালি এটা নভেম্বরের সেকেন্ড উইকে হয়। ফর্ম ফিল আপটা স্টার্ট হয় সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষ থেকে শুরু করে অক্টোবরের মাঝামাঝি বা অক্টোবরের লাস্ট উইক পর্যন্ত এটার ফর্ম ফিল আপ হয়। এটা বিএসএমএম-এর ওয়েবসাইটে সেই ফর্ম ফিল আপটা করতে হয় আর কি। এটার জন্য অ্যাভারেজ 4 থেকে 5 হাজার টাকা লাগে। প্রতি বছরে একবার এক্সাম হয়, ইউজুয়ালি নভেম্বর মাসে একবারই এক্সাম হয়। আর আরেকটা এক্সাম হয় মার্চ মাসে, সেটা হয় নন রেসিডেন্সি আগে বলা হতো, এখন বলা হয় ডিপ্লোমা ও এমফিল যেই এক্সামটা, সেটা হয় হলো মার্চ মাসে। সেটা রেসিডেন্সি কোর্স নয়। রেসিডেন্সি কোর্সটা ইউজুয়ালি মোস্ট অফ দ্য সাবজেক্টের জন্যই 5 বছর। সেটা 2টা ভাগে থাকে, ফেজ এ এবং ফেজ বি থাকে। ফেজ এতে থাকে ইউজুয়ালি 2 বছর এবং ফেজ বিতে থাকে ইউজুয়ালি 3 বছর। ফেজ এ যেটা, সেটাতে মোটামুটি আপনার সাবজেক্ট রিলেটেড যেসব বেসিক সাবজেক্টগুলো আছে সেই সব সাবজেক্টগুলোতে আপনাকে রোটেশন ওয়াইজ সেখানে পোস্টিং থাকবে, এবং পরবর্তীতে যেটা ফেজ বি থাকবে সেটা মোটামুটি এক্সক্লুসিভলি আপনি যেই সাবজেক্টে রেসিডেন্সি বা পোস্ট গ্রাজুয়েশন করছেন সেই সাবজেক্টে আপনার পোস্টিং থাকবে আর কি, এবং সেখানে আপনাকে কাজ করতে হবে ইউজুয়ালি 3 ইয়ার্স। দেন ফর্ম ফিল আপ সিস্টেম, এটা আপনি যখন বিএসএমএম এর ওয়েবসাইটে সব কিছু দেওয়া থাকবে ডিটেলস, সেখান থেকে সেই অনুযায়ী আপনি ফর্ম ফিল আপ করে নেবেন। আরেকটা কমন কোয়েশ্চেন হলো পরীক্ষার প্রশ্ন পদ্ধতি সম্পর্কে। পরীক্ষার প্রশ্ন পদ্ধতি আসলে রেসিডেন্সি পরীক্ষার কোয়েশ্চেন হলো এমসিকিউ সিস্টেমে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এটা ইউজুয়ালি 5 স্ট্রিম কোয়েশ্চেন থাকে, 5টা কোয়েশ্চেন থাকে, এবং অ্যান্সার মাল্টিপল হতে পারে। ইউজুয়ালি ইন্টারন্যাশনাল এক্সামগুলো যেমন একটা সিঙ্গেল অ্যান্সার থাকে, এসবিএ বলা হয় সিঙ্গেল বেসড, এখানে এসবিএ থাকে না, এখানে মাল্টিপল অ্যান্সার থাকে সবগুলো কোয়েশ্চেনেই। যেহেতু 5টা স্ট্রিম থাকে, সো মোস্ট অফ দ্য কোয়েশ্চেনেরই স্ট্রিমের অ্যান্সারগুলো হয় 2টা ট্রু 3টা ফলস, বা 3টা ট্রু 2টা ফলস, ইউজুয়ালি এইরকম রেশিও হিসেবে আর কি থাকে। তারপরে আরেকটা হলো যে রেসিডেন্সি এক্সামের যে কোয়েশ্চেন পেপারটা, এটা মোটামুটি বেশ লেংদি কোয়েশ্চেন পেপার। 200 মার্কের কোয়েশ্চেন, 200 মার্ক 5 স্ট্রিম, তার মানে 1000 স্ট্রিম আপনাকে এক্সামের জন্য টাচ করে আসতে হবে। 1000 স্ট্রিম। এখানে আরও ইন্টারেস্টিং হলো স্ট্রিমগুলোর সাইজগুলো বেশ লম্বা লম্বা, আর টোটাল সময় হলো আপনার
ইউজুয়ালি 180 মিনিট, মানে 3 ঘন্টা। সো 3 ঘন্টায় মানে 180 মিনিটে আপনাকে 1000 স্টিমকে টাচ করা, এটা কিন্তু বেশ ডিফিকাল্ট। আপনি হিসাব করে দেখেন যে আপনি যদি এক্সামের জন্য অ্যান্সার করেন, আপনাকে 100 কোয়েশ্চেনে 180 মিনিটে আপনি সেভাবে ডিভাইড বা স্টিম ওয়াইজ যদি ভাগ করে দেন, আপনার খুব মিনিমাম সময়ই পাওয়া যায়। আর তাছাড়া রেসিডেন্সি যে এক্সামের কোয়েশ্চেনগুলো থাকে, কিছু ক্রিয়েটিভ, কিছু নিউ ইনফরমেশন, কিছু কমপ্লিকেটেড কোয়েশ্চেন থাকে। এই কোয়েশ্চেনগুলো আপনাকে পড়তে, বুঝতে এবং সেইগুলো ভেবে অ্যান্সার করতে দেখা যায় অনেক সময় চলে যায়। যেমন রেসিডেন্সির যে প্রশ্নপত্র, এটার সিস্টেমটা এরকম যে আপনাকে সাবজেক্ট ওয়াইজ তারা কোয়েশ্চেন করে। কোয়েশ্চেনটা যেভাবে হয়, আমি একটু ব্যাকগ্রাউন্ডের কথাটা বলে দিই। সেটা হলো যে রেসিডেন্সির যে কোয়েশ্চেনগুলো হয় সেটা হলো রেসিডেন্সির যে এক্সাম কন্ট্রোলার অফিস আছে সেখান থেকে তারা প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রফেসর বা চেয়ারম্যান লেভেলে তারা কিছু করে কোয়েশ্চেন চায় তাদের কাছ থেকে। পরবর্তীতে সেই কোয়েশ্চেনগুলো যখন সব ডিপার্টমেন্ট থেকে কালেক্ট করে, এটা বেসিক সায়েন্স, প্যারাক্লিনিক্যাল, ক্লিনিক্যাল সব সাবজেক্ট থেকেই নেওয়া হয়। এবং সেই যখন আপনার সাবজেক্ট, আপনি যেই সাবজেক্টে এক্সাম দিবেন, এখানে সাবজেক্ট না তো মেইনলি ফ্যাকাল্টি ওয়াইজ আপনি যে এক্সামগুলো দিবেন, ফ্যাকাল্টি ওয়াইজ এক্সাম দিলে আপনার ওই ফ্যাকাল্টি ওয়াইজ কোয়েশ্চেনগুলো তখন আলাদা হয়ে যায়। আলাদা হলে তখন ওই কোয়েশ্চেন মডারেটর থাকে, মডারেটর গ্রুপ যারা আছে তারা খুব কনফিডেন্সিয়ালি এই জিনিসগুলোকে মডারেট করে প্রতিবার যেসব কোয়েশ্চেনগুলোকে সেট করা হয় সেই কোয়েশ্চেনগুলোকে এক্সামে দেওয়া হয়। এতে কি হয়, যেহেতু প্রতি বছর রেসিডেন্সির জন্য মানে নতুন করে কোয়েশ্চেনগুলো স্যারদের কাছ থেকে আনা হয়, এ কারণে রেসিডেন্সির বেশিরভাগ ক্ষেত্রেই যেগুলো হয় যে অনেক কোয়েশ্চেনই দেখা গেল যে নতুন কিছু কোয়েশ্চেন থাকে, অনেক কোয়েশ্চেনই আবার আগের কোয়েশ্চেন থেকে রিপিট হয়। কারণ যেগুলো ইম্পর্টেন্ট টপিক তো ইম্পর্টেন্ট সারা জীবনই থাকবে, সুতরাং ওই কোয়েশ্চেনগুলো দেখা যায় অনেকবারই রিপিট হয়। রেসিডেন্সি পরীক্ষায় রিপিট কেমন হয়, এটা এটারও পার্সেন্টেজ খুব কম আবার খুব বেশি, দুইটাই বলা যায়। মানে 10 থেকে 20% ইউজুয়ালি প্রতি বছরে আর কি মোটামুটি কমন আসে। 10 থেকে 20% মানে 200 কোয়েশ্চেনে 40-50টা কোয়েশ্চেন অনেক সময় হুবহু কমনই আসে। আর ফ্যাকাল্টি ওয়াইজ এটা কম ভ্যারি করতে পারে। যেমন আমরা জানি যে রেসিডেন্সি এক্সামের জন্য যে ফ্যাকাল্টিগুলো আছে, বেসিক সায়েন্স ফ্যাকাল্টি, যেটার মধ্যে 5টা সাবজেক্ট আছে, ওই অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, ওই সাবজেক্টগুলো। দেন সার্জারি ফ্যাকাল্টি আছে, সেখানে প্রায় 13টা সাবজেক্ট আছে। আর মেডিসিন ফ্যাকাল্টি আছে, মেডিসিন ফ্যাকাল্টিতে ওই রকম 16-17টা সাবজেক্ট আছে। পেডিয়াট্রিক ফ্যাকাল্টি আছে, সেখানে 5টা সাবজেক্ট আছে। পেডিয়াট্রিক মানে জেনারেল পেডিয়াট্রিক্স, তারপরে পেডিয়াট্রিক্সের মধ্যে নিওনেটোলজি, পেডিয়াট্রিক কার্ডিওলজি, এরকম পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি, পেডিয়াট্রিক নেফ্রোলজি, এরকম সাবজেক্টগুলো আলাদা ভাগ আছে। এছাড়া ডেন্টিস্ট্রি ফ্যাকাল্টি, সেখানে 4টা সাবজেক্ট আছে। এই যেই সাবজেক্টগুলো বা যেই টপিক ইয়াগুলো আছে, ফ্যাকাল্টি ওয়াইজ কোশ্চেনগুলো কিন্তু আলাদা হয়। যেমন বেসিক সায়েন্স ফ্যাকাল্টির যদি আপনি প্রিপারেশন নিতে চান, তাহলে আপনাকে কিন্তু বেসিক সায়েন্সের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। বেসিক সায়েন্স বলতে বোঝায় যে আপনার এমবিবিএস লেভেলে আপনি যেগুলো বেসিকে মানে ফার্স্ট প্রফে, সেকেন্ড এবং থার্ড প্রফে আপনি যেগুলো পড়েছেন, মানে আপ টু ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, আর এইদিকে ছিল অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এর মধ্যেই মোটামুটি সীমাবদ্ধ থাকে। আর যেটা সার্জারি ফ্যাকাল্টিতে যদি আপনি প্রিপারেশন নিতে চান, সার্জারি ফ্যাকাল্টির মধ্যে যে 13টা সাবজেক্ট আছে, সেটার প্রিপারেশনের জন্য আসলে পিওরলি সার্জারির জন্য বলা হয় 1/4 বা 1/5 আপনাকে প্রিপারেশন, 1/5 মানে ধরেন 40টা এরকম হতে পারে। আর বাকি প্রিপারেশন কিন্তু বেসিক সায়েন্সের প্রিপারেশনের মতো সেম, যেমন ওখানে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি সবই থাকবে, কিন্তু বেসিক সায়েন্সে যেমন পিওর শুধু এটাই ছিল, কিন্তু সার্জারি ফ্যাকাল্টিতে আপনি সার্জারি যে ফ্যাকাল্টিতে যে সাবজেক্টগুলো আছে সেখান থেকে কোয়েশ্চেন হবে। এখন কেউ যদি সার্জারি ফ্যাকাল্টিতে অপথলমোলজিতে দেন, সে এটা ভাববেন না যে আমার শুধু সব কোয়েশ্চেন চোখ থেকেই আসবে। আপনার কোয়েশ্চেন কান থেকেও আসতে পারে, আপনার কোয়েশ্চেন পেট থেকেও আসতে পারে, মাথা থেকেও, সব জায়গা থেকে আসতে পারে। তার মানে এটা ফ্যাকাল্টি ওয়াইজ সব কোয়েশ্চেন সেম হবে। এইরকম প্রায় 30 থেকে 40 বা 50টা কোয়েশ্চেন মোটামুটি একই পাবে এবং সব ফ্যাকাল্টি ওয়াইজই সেম হবে। মেডিসিন ফ্যাকাল্টিতেও সেম। বেসিকের যে কোয়েশ্চেনগুলো থাকে, এটা ধরেন 150টার মতো, মানে যেটা বেসিক এবং প্যারাক্লিনিক্যালে, এই সাবজেক্টগুলো মোটামুটি মেডিসিন সার্জারি ফ্যাকাল্টিতেও অনেক সময় ওভারল্যাপিং কোয়েশ্চেন বা একই রকম কোয়েশ্চেনই থাকে। আর
বাকি যেটা পেডিয়াট্রিক ফ্যাকাল্টি, এটা খুব রিসেন্টলি এই ফ্যাকাল্টিটা খুলেছে, আগে সেটা মেডিসিনের মধ্যে ছিল। পেডিয়াট্রিক ফ্যাকাল্টিতে ওই আগের মতোই অ্যানাটমি ফিজিওলজির ওইগুলো সবই সেম থাকবে, শুধু কিছু ওই আলাদা যেরকম 30-40 কোয়েশ্চেন আলাদা আছে, সেই কোয়েশ্চেনগুলো এই ফ্যাকাল্টি থেকে আসবে, মানে পেডিয়াট্রিক্স থেকে আসবে। পেডিয়াট্রিকের যে কোনো একটা স্ট্যান্ডার্ড বুক যদি ফলো করে তাহলেই হয়ে যায়। এখন আজকে যেহেতু আমি মোটামুটি সব ইয়ার মানে কমন একটা প্রিপারেশন সম্পর্কে বলবো, এখানে আরও কিছু কোয়েশ্চেন আছে, যেমন অনেকে কোয়েশ্চেন করে যে পরীক্ষায় কোন সাবজেক্ট চয়েস করবো, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। বিশেষ করে যারা রিসেন্ট ইন্টার্নশিপ শেষ করেছেন, এদের ক্ষেত্রে হয় যে মোটামুটি সব সাবজেক্টেই ভালো লাগে, প্রথম প্রথম এটা ভালো লাগে, কয়েকদিন পর আরেক সাবজেক্টে গেলে এটা ভালো লাগে, কারণ একাডেমিক দিক থেকে এক একটা সাবজেক্ট এক এক রকম ভালো লাগে। আবার যখন ইন্টার্নশিপের সময় কাজ করতে যায় তখন কিছু কিছু ডিপার্টমেন্ট স্যারদের জন্য ভালো লাগতে পারে, বা ডিপার্টমেন্টের জবের জন্য, মানে ওই কাজের ওয়ার্ক ডেফিনিশনের জন্য সেগুলো ভালো লাগতে পারে, এরকম নতুন করে কিছু সাবজেক্ট তৈরি হয়ে যায়। এই সাবজেক্ট চয়েসটা আসলে দুইটা ফ্যাক্টর, দুইটা মেইন ফ্যাক্টর, এছাড়া আরও কিছু মানে সাব ফ্যাক্টর আছে। দুইটা মেইন ফ্যাক্টরের প্রথম ফ্যাক্টর হলো আপনার যোগ্যতা, যে আপনি কেমন পারেন। এখন দেখা গেল যে রেসিডেন্সিতে অ্যাভারেজ মার্ক একদম কম বেশি হলেও আমি বলে দিই যে বেসিক সায়েন্স থেকে শুরু করে একদম খুব ভালো ক্লিনিক্যাল সাবজেক্টের রেঞ্জ হলো 130 টু 155 160, এখনকার রিসেন্ট এক্সামে যেই মার্ক ওঠে আর কি। তার মানে 130 থেকে 150 বা 55-র মধ্যে যদি আপনার ক্যাপাসিটি থাকে, তাহলে ধরে নিলেন যে আপনি রেসিডেন্সিতে চান্স পাওয়ার যোগ্য। এখন সাবজেক্টকে আপনি আসলে সব সাবজেক্টই তো ভালো, কোনো সাবজেক্ট তো খারাপ না। এখন কিছু কিছু সাবজেক্ট হতে পারে যে আপনার কাছে ভালো লাগতেছে না, যেমন কেউ মনে করেন ট্রান্সফিউশন মেডিসিন, এই সাবজেক্টটা তো খুবই খারাপ, খারাপ মানে এটা নিচের কাতারের সাবজেক্ট। আবার গ্যাস্ট্রোএন্টারোলজি, কার্ডিওলজি, এটা হলো খুব হাই কোয়ালিটি সাবজেক্ট। এখন আপনি আপনি আপনার নিজের যোগ্যতা তো জানেন যে হ্যাঁ আমি যেরকম পারি, বা রেসিডেন্সিতে আমার যেরকম প্রিপারেশন আছে, আমি মনে হয় ট্রান্সফিউশন মেডিসিনের মতো বা এর চার একটু ভালো পাওয়ার মতো স্টুডেন্ট। এখন আপনি যদি কার্ডিওলজিতে ফর্ম ফিল আপ টানা 5 বছর ফর্ম ফিল আপ করলেন, প্রতিবারই আপনি নিচের সাবজেক্টগুলোর মতো মার্ক পেলেন, আপনি কিন্তু কোনোদিনই চান্স পাবেন না। কারণ রেসিডেন্সি এক্সামটা কিন্তু পার্সন টু পার্সন কম্পিটিশন হয়, এখানে মার্কের কোনো ব্যাপার নাই। পার্সন টু পার্সন মানে আপনি একটা সাবজেক্টে এক্সাম দিলেন 50 জন, সেখানে হয়তো নিবে 10 জন, যারা সর্বোচ্চ 10 জন পাবে তারাই টিকে যাবে, বাকি 40 জন কিন্তু বাদ পড়ে যাবে। এতে যদি সবাই ওই 50 জনের মধ্যে সবাই 120 সর্বোচ্চ থাকে, সে হবে 1, বা 120 বা 130 পেল। আবার দেখা গেল 129 পেল, সে হবে 2, 128 পেল, সে হবে 3। এমন না এফসিপিএস পার্ট 1 এক্সামের মতো যে সবগুলোতে আমি 70 পেলাম আমি পাস করে গেলাম, এখানে কিন্তু তা নয়। সো এখানে পার্সন টু পার্সন কম্পিটিশনের জন্য আপনি কোনো সাবজেক্টকেই খারাপ বলার কোনো সুযোগ নাই। সুতরাং এখানে আপনি আপনার নিজের যোগ্যতা দিয়ে চিন্তা করে দেখুন যে আপনি আসলে কোন সাবজেক্টে চান্স পাওয়ার যোগ্য। এখন আমার সাবজেক্ট চয়েস হলো আমার খুব ভালো, কোয়ালিটি আমার খুব খারাপ, তাহলে কিন্তু আমার হবে না। আর আরেকটা ঘটনা ঘটে যে আপনি সাবজেক্ট চয়েস করার ক্ষেত্রে সাবজেক্টের কোয়ালিটির চেয়ে পার্সপেক্টিভটা খুব ইম্পর্টেন্ট। যেমন পার্সপেক্টিভ কেমন, সেটা হলো যে আপনি যেই সাবজেক্টে এক্সাম দিতে চান, যেমন কার্ডিওলজি অথবা গ্যাস্ট্রোএন্টারোলজি অথবা সার্জারি অথবা সার্জারির অ্যালাইড কোনো সাবজেক্ট, আপনি সেই সাবজেক্টের পার্সপেক্টিভ বলতে বোঝায় যে আপনি এই সাবজেক্টে পাশ করে কেমন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। হয়তো যারা এক্সাম দিবেন তারা হয়তো রেসিডেন্সির ইন্টারনাল ব্যাপার সম্পর্কে তেমন খুব ভালো খবর জানেনই না। এমন হতে পারে আপনি খুব নামি দামি একটা সাবজেক্ট চয়েস করলেন, চান্সও পেলেন, এক্সাম দিতে মানে ওটাতে আপনি ট্রেনিং করলেন 5 বছর, পরে দেখলেন আপনি আর পাশ করতেছেন না। রেসিডেন্সিতে কিন্তু কোর্স আউট হওয়াটা মানে অস্বাভাবিক কোনো ব্যাপার না। এখন অনেক সাবজেক্টই আছে এবং অনেক স্টুডেন্টই আছে, তারা কিন্তু জীবনের 8-9 বছর রেসিডেন্সিতে পার করে পরে কোর্স আউট হয়ে এখান থেকে চলে গেছে, এরকম রেকর্ডও কিন্তু আছে। সুতরাং এটা হলো সাবজেক্টের পার্সপেক্টিভ, যে আপনি একটা সাবজেক্টে চয়েস করবেন, সাবজেক্টটাতে খুব ভালো পাশ করে কিনা, এই রেপুটেশন যদি ভালো থাকে আপনি সাবজেক্টটাকে চুজ করতে পারেন। আরেকটা ব্যাপার হলো সাবজেক্টের প্র্যাকটিস কেমন, এটা নিয়ে অনেকে আসলে খুব বেশি আশাবাদী থাকে যে হ্যাঁ আমি এমন সাবজেক্ট নিব সেই সাবজেক্টের পৃথিবীর সব রোগীটা আমি একা দেখে ফেলবো, এরকম অনেকের ধারণা আছে। আসলে সম্ভব না ভাই। রেসিডেন্সিতে যত সাবজেক্ট আছে, আপনি যে কোনো সাবজেক্টে যান, আপনি যদি ভালো ডক্টর হন, আপনি ধরে নিতে পারেন আপনি লাইফ লং ভালো প্র্যাকটিস করতে পারবেন। এখন আপনার অনেকেই মনে করতেছে যে না টাকা খুব জরুরি, সো যেই সাবজেক্টে বেশি রোগী সেই সাবজেক্টে বেশি টাকা, সো আমি ওই সাবজেক্টটাই নিব, এরকম ভাবার কোনো অবকাশ নাই।
মানে আপনার রিজিক যতটুকু আছে অতটুকু আপনি পেয়ে যাবেন, এটা আপনি যেই সাবজেক্টে পড়াশোনা করেন। সুতরাং সাবজেক্টকে মানে গ্রেডিং করে বা সাবজেক্টকে কোয়ালিটি করে জাজ করার চেয়ে আমার মনে হয় এই ইন্টারনাল এই ইস্যুগুলো দেখা উচিত, যে কোন সাবজেক্টে পাস ভালো করে ইন ফাইনাল এক্সাম, নট ইন এন্ট্রি এক্সাম। কারণ এন্ট্রি এক্সামে আপনি পাশাপাশি একই রকম 10-15টা সাবজেক্ট আছে, আপনি একটা দিলে হয়তো চান্স পেয়েই যাবেন। কিন্তু দেখা গেল যে আপনার বন্ধু আপনার চেয়ে 5 মার্ক কম পেয়ে এমন সাবজেক্টে ঢুকলো, সে আপনার 5 বছর আগে পাস বা 3 বছর আগে পাস করে চলে গেল, আপনি এক্সামের পর এক্সাম দিচ্ছেন, পাস করতে পারতেছেন না। এই ঘটনা কিন্তু অনেক কমন, বিশেষ করে আমরা যারা বিএসএম ইউনিতে থাকি বা যারা এক্সাম দিচ্ছে, বিশেষ করে আমার সাবজেক্ট বা আমার মতো এরকম অনেক সাবজেক্ট আছে যে সাবজেক্টে কিন্তু পাস রেপুটেশন খুবই খুবই কম। সো আপনারা এইরকম সাবজেক্টগুলো চুজ করবেন না যেটাতে আপনার পাস করার পসিবিলিটি কমে যায়। ঠিক আছে, এগুলো আসলে আপনারা, আমি প্রতিটা সাবজেক্ট নিয়ে আলাদা সবাই কোয়েশ্চেন করবেন, এখন আমি এটাই দিব এটা কেমন, এগুলো আসলে সবারটা বলা সম্ভব না। আপনারা যদি একটু ফেসবুকে বা অথবা সিনিয়রদের মাধ্যমে খোঁজ নেন, তাহলেই আপনার পছন্দের সাবজেক্টে সিনিয়র ভাই যারা আছে করছে তাদের সাথে যোগাযোগ করলেই আপনি বুঝতে পারবেন যে আসলে কোন সাবজেক্টের মানে পার্সপেক্টিভ ইন ডিপার্টমেন্ট অথবা আপনার ইনস্টিটিউটে বা আপনি যেটাতে চান্স পেতে চান সেটাতে কি অবস্থা, তাহলে দেখা যাবে আপনি বুঝতে পারবেন। কারণ অনেক ঐতিহ্যবাহী সাবজেক্ট নিয়ে অনেকে এখন একদম হাবুডুবু খাওয়ার মতো অবস্থা। বিলিভ ইট অর নট, এখানে আরও কিছু ব্যাপার আছে, যেমন আমি অনেক মানে আমার ক্লাসমেটেই মানে আমার এক ফ্রেন্ডকে দেখেছি খুব ভালো সাবজেক্টে সে রেসিডেন্সিতে চান্স পেয়েছে, রেসিডেন্সি 1 বছর করেছে, যখন দেখলো যে ওই সাবজেক্টে কেউ পাশ করে না, পরবর্তীতে সে ওই সাবজেক্ট ছেড়ে দিল, একদম মেডিসিনের সবচেয়ে টপ কোয়ালিটি সাবজেক্টের মধ্যে ছেড়ে দিয়ে সে আবার অন্য সাবজেক্টে এক্সাম দিয়ে সে চান্স পেয়েছে। তার মানে সে আগে এটা জেনে নেয় নাই যে আসলে এই সাবজেক্টে পাশের রেপুটেশন খুব খারাপ। এই ঘটনাটা এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে পরীক্ষায় কোন সাবজেক্টে থেকে কত কোয়েশ্চেন থাকে এটাও অনেকে জিজ্ঞাসা করেন, এই কোয়েশ্চেনটা খুব কমন একটা কোয়েশ্চেন, এটা আমি অলরেডি মোটামুটি বলে দিয়েছি। তারপর আমি একটু সাবজেক্ট ভিত্তিক আমি একটু বলার চেষ্টা করি, তাহলে মনে হয় আপনাদের জন্য সহজ সহজ হবে আর কি। রেসিডেন্সি এক্সামের জন্য এটা আমি ক্লিনিক্যাল সাবজেক্টে বলি, বেসিক সায়েন্সে কিন্তু বলে ফেলছি, বেসিক সাবজেক্টে বেসিক পার্টের জন্য ধরে নেন 50%, এবং প্যারাক্লিনিক্যাল মানে ফার্মা প্যাথো মাইক্রো এটাতে 50%, তার মানে বেসিক সায়েন্স এটা চলে গেল। মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিক ফ্যাকাল্টিতে যে কোয়েশ্চেনগুলো থাকে সেটার জন্য আপনি প্যারাক্লিনিক্যাল যে 3টা সাবজেক্ট আছে, প্যারাক্লিনিক্যাল 3টা মানে হলো মাইক্রোবায়োলজি, প্যাথোলজি অ্যান্ড ফার্মাকোলজি, এই 3টা থেকে 100 মার্ক থাকে একদম টিপিক্যাল। ইউজুয়ালি এটা মোস্ট অফ দ্য এক্সামেই 100 to 105, 100 to 110 অথবা 5 কম 5 বেশি, মোটামুটি অ্যারাউন্ড 100-এর মধ্যেই থাকে এই 3টা সাবজেক্ট থেকে। এই 3 সাবজেক্টের মধ্যে আবার ম্যাক্সিমাম কোয়েশ্চেন থাকে হলো মাইক্রোবায়োলজি থেকে। এখন এখানে কিছু ওভারল্যাপিং কোয়েশ্চেন আছে যেগুলো আসলে বোঝা খুব ডিফিকাল্ট, যেটা আসলে মাইক্রোবায়োলজির কোয়েশ্চেন না ক্লিনিক্যাল সাবজেক্ট। যেমন ধরেন আপনার সার্জারির এরকম অনেক কোয়েশ্চেন আছে যে কোয়েশ্চেনটা মানে সার্জিক্যাল ইনফেকশন রিলেটেড। এখন সার্জিক্যাল ইনফেকশন তো টিটেনাস, কথার কথা। এখন টিটেনাস নিয়ে একটা কোয়েশ্চেন আসলো, আপনার এটা মনে হতে পারে ক্লিনিক্যাল কোয়েশ্চেন, আবার মনে হতে পারে এটা ইনফেকশন যেহেতু মাইক্রোবায়োলজির কোয়েশ্চেন। সো এরকম কিছু ওভারল্যাপিং ব্যাপার থাকে, সেই ক্যালকুলেশন করে সবচেয়ে বেশি কোয়েশ্চেন থাকে মাইক্রোবায়োলজি থেকে। এটা হলো 1 নাম্বার ব্যাপার। 2 নাম্বার হলো সেকেন্ড মোস্ট সবচেয়ে বেশি কোয়েশ্চেন থাকে হলো প্যাথোলজি থেকে। প্যাথোলজি থেকে প্যাথোলজি আপনারা যারা রবিন্স বই পড়েছেন, রবিন্সের বিশেষ করে জেনারেল প্যাথোলজি পোর্শন, জেনারেল প্যাথোলজি পোর্শনটাকে আপনাদের খুব ভালো নখদর্পণে থাকতে হবে। এখন অনেকে গাইড বই এটা সেটা হাবিজাবি অনেক কিছু পড়েছেন, কিন্তু সত্যি কথা বলতে রেসিডেন্সি কিন্তু শুধুমাত্র আপনার নলেজকে জাজ করে না, রেসিডেন্সি আপনার কোয়ালিটিকেও জাজ করে। কোয়ালিটিটা কিভাবে, যে আপনি গাইড বই পড়েছেন না টেক্সট বই পড়েছেন সেটা দেখার জন্য টেক্সট বইয়ের ভিতর থেকে মানে কিছু লাইন থেকে আপনাকে তুলে দিল, দেখা গেল যে ওই সহজ জিনিসটা আপনি যদি টেক্সট বই না পড়েন কোনো দিনও গাইডে ওই কথাবার্তা লেখা নাই। গাইড বইগুলো তো আসলে তৈরি করা হয় যে এক্সামে রিটেন অ্যান্সার করার জন্য, মোস্ট অফ দ্য গাইডের কিন্তু আসলে এইম থাকে সেভাবেই যে আমি রিটেনে এভাবে অ্যান্সার করবো অথবা ভাইভাই এভাবে অ্যান্সার করবো, এভাবে কিন্তু দেওয়া থাকে। কিন্তু গাইড বইগুলো কিন্তু কখনোই আপনাকে পোস্ট গ্রাজুয়েশন রেসিডেন্সিতে কিভাবে কোশ্চেন আসবে এইভাবে কিন্তু কখনোই দেওয়া থাকে না। সুতরাং আপনি যদি টেক্সট বই পড়া না থাকে তাহলে আপনার এই সমস্যাগুলো তৈরি হবে যে আপনি যখন একটা প্যাথোলজির কোয়েশ্চেন সলভ করবেন
অথবা আপনি প্যাথোলজিতে যখন কোয়েশ্চেনগুলো আসবে দেখা যাবে যে আপনি খুব ভাষা ভাষা 5টা স্ট্রিমের মধ্যে 2টা স্ট্রিম আপনি খুব ভালো পারতেছেন, কারণ এই 2টা স্ট্রিমে এমবিবিএসে গাইড বইতেও ছিল, কিন্তু বাকি 3টা স্ট্রিম ওটা দিতে গিয়ে আপনি আর পারতেছেন না। তার কারণ হলো ওই 3টা স্ট্রিম একদম ভিতরে ভিতরে, যেটা টেক্সট বইয়ের লাইনে লাইনে ছিল সেখান থেকে আসতেছে। সুতরাং যারা প্যাথোলজিতে জেনারেল প্যাথোলজি পোর্শনটা, সিস্টেমিক প্যাথোলজি আমি পড়তে বলতেছি না, জেনারেল প্যাথোলজি পোর্শনটা যারা রবিন্স পড়েন নাই তারা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবেও পড়া উচিত, অ্যাজ এ রেসিডেন্সি এক্সামিনি হিসেবেও পড়া উচিত। আর লাইফ লং আপনাকে ডিজিজের যে প্যাথোফিজিওলজি আছে একদম বেসিক কথাগুলা, এই বেসিক কথাগুলা বোঝার জন্য হলেও আপনার এই জিনিসগুলো পড়া উচিত। এই বেসিকের মধ্যে কি কি জিনিস, বেসিক্স মানে রবিনসের যে বেসিক প্যাথোলজি আছে সেটার মধ্যে জেনারেল প্যাথোলজিতে যেই মানে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে মোস্ট অফ দ্য চ্যাপ্টারের নামই আপনারা জানেন, তারপর আমি একটু সিরিয়ালি বলে দিই। যেমন সেলুলার অ্যাডাপ্টেশন, এখান থেকে 2-1টা কোয়েশ্চেন প্রতিবারই ঘুরে ফিরে আসবে, কিন্তু এমন আসবে না যে সেলুলার অ্যাডাপ্টেশন কয় প্রকার, এটাও হয়তো কোনো এক সময় আসছিল, হয়তো ডিপ্লোমা অন্য কোথাও এরকম আসতো, কিন্তু কোয়েশ্চেনগুলো একটু ডিপ লেভেলে আসে। ডিপ কেমন? যেমন হাইপারপ্লাসিয়া, হাইপারপ্লাসিয়া থেকে কিছু জিনিসপত্র আছে যে হাইপারপ্লাসিয়ার ট্রু হাইপারপ্লাসিয়া কোন, এখানে রেসিডেন্সির কোয়েশ্চেনগুলো কিন্তু এমন না যে শুধু নাম দিয়ে চলে আসলো, ছোট ছোট কোয়েশ্চেন খুব কমই থাকে, এখানে একটু ইলাবোরেট আকারে এক একটা স্টেম, যেমন দেওয়া থাকলো যে হাইপারপ্লাসিয়াতে এখানে সেল সাইজগুলো বাড়ে, কিন্তু এখানে তো সেল নাম্বারগুলো বাড়ে হাইপারপ্লাসিয়াতে, এরকম একটা ছোট ছোট ভিতরের কথাগুলো। অথবা হাইপারপ্লাসিয়ার প্যাথোফিজিওলজিতে সেখানে দেখা গেল যে ডিএনএ এর যে ইয়াগুলো আছে এর মিউটেশন অথবা এর চেঞ্জগুলো খুব র্যাপিডলি হয়, অথবা হাইপারপ্লাসিয়া ইজ এ ফার্টাল সয়েল ফেল ম্যালিগনেন্সি, এরকম কিছু কিছু জিনিস দেখা গেল। এগুলো আপনি যখন ভিতরে টানা রিডিংগুলো পড়ে যাবেন এই জিনিসগুলো আপনার কনসেপশনও ক্লিয়ার করবে, এক্সামের স্ট্রিমগুলো কমন পড়ানোর জন্য খুব সহজ হবে। এই জিনিসগুলো আর কি রেসিডেন্সিতে খুব কমনলি হয়। রেসিডেন্সিতে দেখা গেল যে আপনার কিছু কিছু কোয়েশ্চেন খুব মানে কোয়েশ্চেনটা খুব একদম কমন, কিন্তু স্টিম দিতে যান দেখবেন আপনি পারতেছেন না, এরকম বিশেষ করে হয় অ্যানাটমিতেও। আচ্ছা, অ্যানাটমিটা আমি একটু পরে বলি। প্যাথোলজির সেলুলার অ্যাডাপ্টেশন, সেল ইনজুরি, খুব ভালো করে এই 2টা টপিক পড়তে হবে, খুব ভালো করে জানতে হবে। তারপরে ইনফ্লামেশন চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে। তারপরের চ্যাপ্টার যেটা আছে যেমন হিমোডাইনামিক্সের মধ্যে ইডিমা, শক, থ্রোম্বোসিস যে টপিকগুলো আছে খুব ভালো করে জানতে হবে। দেন তারপরের চ্যাপ্টারে হলো নিওপ্লাসিয়া। নিওপ্লাসিয়ার মানে এভরি পয়েন্ট অ্যান্ড এভরি লাইন ইজ ইম্পর্টেন্ট। নিওপ্লাসিয়ার সব কিছু, যেমন একটা অ্যানাপ্লাসিয়ার ক্যারেক্টারিস্টিক্স কি, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম কি, অথবা টিউমার মার্কার কি কি আছে, অথবা একটা পেশেন্টের ক্ষেত্রে স্পেসিফিক একটা ক্যান্সার দিয়ে দিল যে এই ক্যান্সারের প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম কি কি আছে, এরকম যতগুলা কথাবার্তা আছে সব কথাবার্তাগুলাই কিন্তু আপনাকে কভার করবে। দেন প্যাথোলজির এরপরের গুরুত্বপূর্ণ আর যে টপিকগুলো আছে সেগুলো থেকে খুব কমই কোয়েশ্চেন, যেমন ইমিউনোলজিও কিন্তু জেনারেল প্যাথোলজিতে দেওয়া আছে, আপনি ইমিউনোলজি মাইক্রোবায়োলজি পোর্শনে ওটার মধ্যে কভার হয়ে যাবে। সো জেনারেল প্যাথোলজি একদম মুখস্থ থাকতে হবে। মাইক্রোবায়োলজির ক্ষেত্রে আরেকটা কথা একটু বলতে ভুলে গেছিলাম, মাইক্রোবায়োলজিতে যেহেতু অনেক বেশি কোয়েশ্চেন আসে, যারা লেন্স মাইক্রোবায়োলজি পড়তে পারছেন ওয়ারেন লেভিনসনের বইটা তারা লাকি, সত্যি কথা বলতে তারা লাকি, কারণ এই লেভিনসনের লেন্স মাইক্রোবায়োলজি মনে হয় মাইক্রোবায়োলজির বাইবেল। আপনি ওটা পড়তে গেলে যেখানেই মনে হবে যে এটা কেন হইলো, পরের লাইনে দেখবেন সেটার অ্যান্সার দেওয়া আছে, এটা হলো লেন্স মাইক্রোবায়োলজি। সো লেভিনসনের মাইক্রোবায়োলজিটা যারা পড়েছেন তারা তো খুবই ভালো করেছেন, যারা পড়েন নাই তারা চেষ্টা করেন যে কোন কোন কমন ডিজিজগুলো আছে আমাদের দেশের পার্সপেক্টিভে সেই ডিজিজগুলোকে একদম ভালো করে পড়ে ফেলি, এটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে এখন যেহেতু করোনা রিলেটেড যত কিছু আছে এই টপিকগুলো জানা উচিত, কারণ নেক্সট এক্সামে এখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি। দেন ফার্মাকোলজি, আসলে ফার্মাকোলজির জন্য আমরা যারা এমবিবিএস লেভেলে টেক্সট বই পড়েছিলাম আমরা হয়তো লরেন্স ক্যাটজাং অথবা মিসবাউদ্দিন স্যারের জেনারেল ফার্মাকোলজি এই সব বইগুলো পড়েছিলাম, কিন্তু ফার্মাকোলজিতে এখানে যে কোয়েশ্চেনগুলো থাকে যে ফার্মাকোকাইনেটিক্স থেকে বেশি কোয়েশ্চেন আসে। ফার্মাকোকাইনেটিক্স মানে যে ড্রাগ অ্যাবজর্পশন, বায়োঅ্যাভেইলেবিলিটি অথবা ড্রাগ ডিস্ট্রিবিউশন অথবা ড্রাগ এক্সক্রেশন যে ইয়াগুলো আছে এগুলো থেকেই মোস্ট কমনলি রেসিডেন্সিতে কোয়েশ্চেনগুলো আসে, ফার্মাকোকাইনেটিক্স। আর আরেকটা পোর্শনের যেখানে আরেকটা জিনিস আছে ডাইনামিক্স থেকে যেটা আসে সেটা হলো যে ড্রাগের ক্ষেত্রে ইনডিউসার কোনগুলো, ইনহিবিটর কোনগুলো, বা কোন কোন ড্রাগের মধ্যে কি কি ধরনের রিয়াকশন হতে পারে
এখান থেকে কিছু কোয়েশ্চেন মাঝে মাঝে আসে, মানে এনজাইম ইনডিউসার, এনজাইম ইনহিবিটর অথবা ড্রাগ টু ড্রাগ কম্বিনেশন কোথায় হয়, ইয়াগুলো হতে পারে, মানে কি বলে যে ড্রাগগুলোর মধ্যে ইন্টারঅ্যাকশন হতে, এগুলো থেকে খুব কমনলি ফার্মাকোলজিতে কোয়েশ্চেন আসে। এটা হলো জেনারেল ফার্মাকোলজি থেকে। সিস্টেমিক ফার্মাকোলজি থেকে যে কোয়েশ্চেনগুলো আসে, তেমন কোনো ড্রাগের ইন্ডিকেশন ইউজুয়ালি আমার চোখে পড়ে না যে ইন্ডিকেশন কি বা এটা কি, এটা ইউজুয়ালি আমার চোখে পড়েনি। তো কমন যে কোয়েশ্চেনগুলো আসে, কমন ইউজড কিছু ড্রাগের সাইড ইফেক্ট ইউজুয়ালি আসে, অথবা কিছু ড্রাগ আছে, এই ড্রাগগুলা ইউজ করার ক্ষেত্রে আমরা কি কি প্রিকশন নিতে পারি, এটা আসে। অথবা আসতে পারে যেমন একটা স্পেসিফিক একটা ড্রাগের নাম দিয়ে দিল যে সিডেটিভ, বিশেষ করে যে ডায়াজিপাম, এই গ্রুপের মধ্যে কোন কোন ড্রাগগুলো শর্ট অ্যাক্টিং, কোন কোন ড্রাগগুলো লং অ্যাক্টিং, অথবা সিডেটিভগুলোকে আপনি উইথড্র করলে আপনি কি কি ধরনের সমস্যা, কি কি ধরনের প্রবলেম হতে পারে। দেন মাইক্রোবায়োলজি, ফার্মা, এগুলো বলা হল। আর বেসিক সায়েন্স থেকে সর্বপ্রথম যেটা সে বলতে হয় সেটা হলো অ্যানাটমি। অ্যানাটমি থেকে ইউজুয়ালি 20-20-র মতো বা এরকমই কোয়েশ্চেন ইউজুয়ালি থাকে অ্যানাটমি থেকে 20-র মতো। অ্যানাটমি হলো সত্যি কথা বলতে রেসিডেন্সির জন্য সবচেয়ে বড় ভয়ের জায়গা, এটা আপনি আমি সবার জন্যই। কারণ অ্যানাটমি হলো সবচেয়ে বেশি ভাস্ট সাবজেক্ট। আপনি যদি শুধু জেনারেল অ্যানাটমি পড়েন তাহলে আপনার, যদি বিডি 84 পড়েন বা দত্ত, বা আপনি স্টুডেন্টস ভার্সন অফ গ্রেস অ্যানাটমি পড়েন, তাহলেও দেখা যাবে বিশাল একটা চ্যাপ্টার আপনার মানে বিশাল একটা বই বা বিশাল 3টা বই আপনাকে পড়া লাগতেছে। দেন হিস্টোলজি পোর্শন দেখেন, জ্যাংকুইরার বই আছে। দেন এমব্রায়োলজি পোর্শন দেখেন, সেটার জন্য ল্যাংম্যানের বই আছে। জেনেটিক্সের জন্য পড়েন আপনার দত্তবাই জাতীয় বই আছে। তার মানে অ্যানাটমির কোনো শেষ নাই। আর সত্যি বলতে যে মোস্ট অফ দ্য ডক্টররা যখন রেসিডেন্সির প্রিপারেশন নেয়, অনেকের ক্ষেত্রেই দেখা গেছে যে অ্যানাটমিকে বাদ দিয়ে প্রিপারেশন নেয়। বাদ দেওয়ার অন্যতম কারণ হলো এটা যে মার্ক হলো 20, আর এই 20 মার্কের জন্য যদি আমি পড়াশোনা শুরু করি, তাহলে যেটা হবে যে মানে মাথায় বিষ উঠে যাবে, এরকম অবস্থা হবে। মাথায় বিষ ওঠা মানে যে তখন এই শুধু অ্যানাটমির প্রেসারে আপনি বাকি সব পড়া ভুলে যাবেন। ঘটনাটা হয় আসলেই সত্যি তাই। এ কারণে অ্যানাটমিতে আসলে আমি খুব সংক্ষেপে বলে দিলাম যে এটা পড়েন আপনার হয়ে যাবে, তা নয়। এটার চেয়েও সবচেয়ে ভয়ঙ্কর কথা যেটা, সেটা হলো অ্যানাটমিতে যে কোয়েশ্চেনগুলো থাকে, সেই কোয়েশ্চেনগুলো মোটামুটি রচনার মতো। যেমন আমি সিম্পল একটা এক্সাম্পল দিই। যেমন ওখানে কোয়েশ্চেন আসলো ধরেন এসএ নোড সম্পর্কে, এসএ নোড যেটা হার্টের আমরা পেসমেকার বলি, এসএ নোড সম্পর্কে কোয়েশ্চেন আসলো যে এসএ নোড, রিগার্ডিং এসএ নোড ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু, এইভাবে দেওয়া থাকলো। দেন প্রথমে দেওয়া থাকলো এসএ নোড ইজ মানে ইজ অরিজিনেটেড ফ্রম পি সেল, এরকম একটা ইয়ে দেওয়া থাকলো। হয়তো যারা টেক্সট বই পড়ছেন পি সেল কেন নামকরণ করা হয়েছে আপনারা এটা ভালো করে জানেন, অ্যান্সারটা ট্রু। তারপরের দেওয়া হলো যে এসএ নোড ইজ অলওয়েজ ওভার ড্রাইভেন বাই এভি নোড, এটা কিন্তু উল্টা, এসএ নোডই এভি নোডকে ওভার ড্রাইভ মানে সবসময় কন্ট্রোল করে। তারপরে কোয়েশ্চেন দিল যে এসএ নোডের ক্ষেত্রে ইম্পালসুরি হয় এতটুকু, একটা এমব্রায়োলজিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা কোয়েশ্চেন দিল, হিস্টোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা কোয়েশ্চেন মানে স্টিম দিল। এইভাবে 5টা স্টিমে মোটামুটি 10 লাইনের একটা কোয়েশ্চেন থাকবে। কিন্তু আপনার সময় কিন্তু হাতে ঘড়ির টাইমে ধরা আছে যে আপনি এটার জন্য মাত্র ধরেন ম্যাক্সিমাম 1 মিনিট সময় পাবেন। আপনি কোয়েশ্চেনটা পড়বেন কখন, স্টিমগুলো পড়বেন কখন, আপনি ওইগুলো ওএমআর এ ফিল আপ করবেন কখন, এই জিনিসটা দেখা গেল একটা কোয়েশ্চেনই আপনার 5 মিনিট সময় চলে যেতে পারে। এ কারণে বলা হয় সবাই যে যাই করেন টাইম সেভ করতে হয় ফর অ্যানাটমি, যদি আপনি পারেন। আর না পারলে তো সবাই ঝড়ে বকমারা ফকিরের কেরামতি পারে, এরকম অবস্থা করে অ্যানাটমিতে। এই কারণে অ্যানাটমির জন্য আমি সবাইকে বলি যারা এমবিবিএস লেভেলে যেই পড়াগুলো ভালো করে পড়েছেন, বিশেষ করে এভরি অর্গানের রিলেশনগুলো খুব কমনলি সবসময় ঝামেলা করে বা মনে থাকে না এতগুলো একসাথে, এই রিলেশনগুলো খুব কমনলি আসে। এর মধ্যে কমন কিছু কিছু টপিক আছে, যেমন অ্যাবডোমিনাল কিছু, যেমন ইঙ্গুইনাল লিগামেন্ট সম্পর্কে সামনে পিছনে বাউন্ডারি কন্টেন্ট থেকে প্রায়ই আসে, অ্যাপেন্ডিক্স থেকে প্রায়ই কোয়েশ্চেন আসে, অ্যাপেন্ডিক্সটা খুব ভালো করে পারতে হবে। দেন আপনার ওই জিআইটির ক্ষেত্রে যেসব স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন যেগুলো আছে সেগুলো রিলেটেড কোয়েশ্চেনগুলো খুব কমনলি আসে। বা হেড নেকের ক্ষেত্রে যে থোরাসিক ট্রাঙ্ক আছে, ইসোফেগাসের রিলেশন, ট্রাকিয়ার রিলেশন যেগুলো আছে, এখানে বলতে বোঝায় যে প্রতিটা যে অর্গানগুলোই আছে, অর্গানগুলোর বেসিক অ্যানাটমি, অর্গানগুলোর রিলেশন,
অর্গানগুলোর হিস্টোলজিক্যাল ক্রাইটেরিয়া, অর্গানগুলোর এমব্রায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ড, মোটামুটি প্রতিটারই এরকম করে মানে কোয়েশ্চেনগুলো আসে। এতে হয় কি যে আপনার যারা বেসিকগুলো ক্লিয়ার আছে তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো অ্যান্সার করা সহজ, কিন্তু যাদের এগুলো আবার নতুন করে এমবিবিএস পাস করে আবার পড়তে হচ্ছে তাদের জন্য অ্যানাটমি প্রিপারেশন খুব ডিফিকাল্ট। আপনারা চেষ্টা করবেন যারা এই অ্যানাটমির বেসিক ইয়াগুলো একসাথে, এটার জন্য রেসিডেন্সির স্পেসিফিক অনেক বই আছে, তার চেয়ে সবচেয়ে বেটার আমি দেখেছিলাম যে রেদা নামে একটা লোক আছে, সেই লোকের অ্যানাটমির একটা বই আছে, বইটার পিডিএফও আছে, আমি চাইলে আপনাদের শেয়ার করে দেব। সেই বইটার মধ্যে খুব সুন্দর করে যে কিভাবে প্রত্যেকটা, যেমন একটা চ্যাপ্টার ধরেন আপনি থোরাসিক ট্রাঙ্ক, আপনি এইটুক পড়বেন, থোরাসিক ট্রাঙ্কের কোন কোন মূল পয়েন্টগুলো এক্সাম ইউজুয়ালি আসে সেই পয়েন্টগুলো সেখানে দেওয়া আছে খুব ছোট ছোট করে, 5 লাইন 6 লাইন 5। এতে কি হবে যে আপনার ধরেন হেড টু টো আপনার ধরেন এরকম 30টা ইম্পর্টেন্ট অর্গান আছে, এই 30টা ইম্পর্টেন্ট অর্গান আপনি আপনার ফ্রেন্ডের সাথে ডিসকাস করে হয়তো আপনি একদিন 2 দিন 3 দিনে আপনি পড়ে ফেলতে পারবেন। এতে কি হবে, অ্যাটলিস্ট আপনি বলতে পারবেন যে হ্যাঁ অ্যানাটমির কমন টপিকগুলো বা যেই এক্সামগুলো কমনলি এক্সামে আসে সেই জিনিসগুলো আমি টাচ করে আসছি। কিন্তু অনেকে ওই যে নীল দরিয়া দেখে যদি আপনি হাল ছেড়ে দেন তাহলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট অ্যানাটমি, এটার প্রিপারেশনটা আপনার মিস হয়ে যাবে। আর অ্যানাটমির কোয়েশ্চেনগুলো যদি আপনি এক্সামে পারেন, আমার মনে হয় যে বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে আপনি একদম মানে অ্যাভারেজ লেভেলের অ্যান্সার করতে পারলেও আপনি চান্স পেয়ে যাবেন, এটা নিশ্চিত বলতে পারি আমি। অ্যানাটমি হলো সবার জন্য ট্রাম্প কার্ড, এটা মনে রাখতে হবে। আর মোস্ট অফ দ্য স্টুডেন্টই দেখবেন এক্সাম দিয়ে আসার পরে সবাই সব লেভেলেই বলে ভালো দিয়েছি, এমন দিয়েছি তেমন দিয়েছি, কিন্তু অ্যানাটমির কথা কেউ বলে না যে আমি অ্যানাটমি কেমন দিয়েছি, কারণ অ্যানাটমি কোয়েশ্চেন তার মনেই থাকে না যে আসলে কোয়েশ্চেন কি আসছে, এত বড় বড় কোয়েশ্চেন। সো সেখানে যদি আপনার বেসিকটা ক্লিয়ার থাকে বা এই জিনিসগুলো বোঝা থাকে তাহলে অ্যানাটমির অ্যান্সার করা খুব ইজি হবে। ফিজিওলজির ক্ষেত্রে যেসব বেসিক টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসে ফিজিওলজিতে, এই টপিক আপনারা গাইড বইতেই 90% কভার করে যায়, এটা সত্যি কথা। যারা যেসব গাইড বইগুলো পড়েছেন, এখনকার গাইড বইগুলোর কন্টেন্টগুলো তো অনেক উন্নত, মোটামুটি অ্যান্সার করার মতো, মানে বোঝার মতো, মানে টেক্সট বই থেকেই মোটামুটি কপি পেস্ট করা। সো টেক্সট বই থেকে যেসব কমন টপিকগুলো এক্সামে আসে সেই জিনিসগুলো অ্যানাটমির ফিজিওলজির গাইড বইগুলোতে দেওয়া আছে। সো সেইগুলো সেখান থেকে অ্যান্সার করা যায়। সো ফিজিওলজির জন্য যারা গাইড বই ফলো করেছেন তারা করতে পারেন। আর টেক্সট বইয়ের জন্য গাইটন জ্ঞানং এইসব বই অথবা বিআরএস ফিজিওলজিও আপনারা দেখতে পারেন, সেই বইগুলো মোটামুটি ভালো। কিন্তু আমার মনে হয় গাইড বই এখন বা টেক্সট বই যেটাই পড়েন অথবা প্রিপারেশনেরও অনেক গাইড পাওয়া যায়, সেগুলোর মধ্যেও ফিজিওলজি দেওয়া থাকে, সেগুলো ফলো করতে পারেন। কারণ ফিজিওলজির কোয়েশ্চেনের টপিকগুলো মোটামুটি অনেক ক্ষেত্রে রিপিট হয়। রিপিট বলতে এমন যে লাস্ট 10 ইয়ার্সে যে এক্সামগুলো হয়েছে সেখানে যে ফিজিওলজির কোয়েশ্চেনগুলো এসেছে মোটামুটি সেইগুলোর মধ্যে থেকেই চেষ্টা করা হয় যে ফিজিওলজির কোয়েশ্চেনগুলো আসার। এতে কি হয় যে আপনার দেখা জানা বা স্টিমগুলা পরিচিত এরকম কোয়েশ্চেনগুলো আপনার সামনে আসবে। এতে দেখা যাবে ফিজিওলজির এই 20 মার্ক অ্যারাউন্ড এরকম থাকে, বা এরকম অ্যান্সারগুলো আপনার জন্য খুব ডিফিকাল্ট হবে না। আর ফিজিওলজিতে আরেকটা জিনিস হয়, অনেক সময় নতুন কিছু কিছু টপিক নতুন বেরোয়, এবং আপনারা যদি গাইটন বা জ্ঞানংয়ের নতুন এডিশনগুলো দেখেন দেখা যাবে অনেক কিছু কিছু টপিক আছে খুব আপডেট করছে। হয়তো আপনি আরও 5 বছর আগে বা এমবিবিএস পাস করার মানে তো মিনিমাম 5 বছর আগেই তো ফিজিওলজি পড়া হয়েছে, আর অনেকে যারা কিছুদিন বছর পরে এক্সাম দিচ্ছেন তাদের তো আরও বেশি লেট হচ্ছে। সো দেখা গেল এর মধ্যে কিন্তু বেশ কয়েকটা এডিশন চলে আসছে ফিজিওলজিতে। সো অনেক আপডেটেড কিছু টপিক থাকতে পারে, সেগুলো আমার মনে হয় টেক্সট বই থেকে দেখে নেওয়া ভালো। কারণ আপনি যেই সময়ে গাইড বই, হয়তো 2010 সালে ফিজিওলজিতে যেই গাইড বই পড়েছেন 2020 সালে যেইগুলো কোয়েশ্চেনে আসবে সেই জিনিসগুলো সেম নাও থাকতে পারে, আপডেটেড থাকবে, এটা একটু বোঝা উচিত। আর বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে বায়োকেমিস্ট্রির যে বইগুলো আছে, টেক্সট বই তো এখন সম্ভব না, বায়োকেমিস্ট্রিতে কোয়েশ্চেন খুব লিমিটেড থাকে, আর বায়োকেমিস্ট্রির কোয়েশ্চেন ফিজিওলজির সাথে অনেক সময় ওভারল্যাপিং থাকে, যেটা ফিজিওলজির কোয়েশ্চেন না বায়োকেমিস্ট্রি বোঝা যায় না। শুধু বায়োকেমিস্ট্রির স্পেসিফিক কোয়েশ্চেন বোঝা যায়, যেমন মেটাবলিজম থেকে যদি কোয়েশ্চেন আসে তাহলে ক্লিন কাট বোঝা যায় এটা বায়োকেমিস্ট্রি, বা জেনারেল বায়োকেমিস্ট্রি থেকে যেসব কোয়েশ্চেনগুলো আছে যেমন বায়োমলিকুলস থেকে যদি কোয়েশ্চেন আসে তাহলে বোঝা যায় এগুলো বায়োকেমিস্ট্রি কোয়েশ্চেন। সো বায়োকেমিস্ট্রির মেটাবলিজম চ্যাপ্টারটাকে আমার মনে হয় খুব ভালো করে পড়া উচিত।
বিশেষ করে এখনো যারা মানে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট মেটাবলিজমটা ভালো করে বুঝেন না, এখানে কি কি অ্যানাবলিক ক্যাটাবলিক পাথওয়ে আছে, কোন কোন পাথওয়েতে কি কি পরিমাণ এনার্জি তৈরি হয়, কোথায় এটিপি কিভাবে তৈরি হয়, বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আসলে সবার মানে অ্যাজ এ ডক্টর হিসেবেও কনসেপশন ক্লিয়ার থাকা উচিত, এবং অ্যাজ এ রেসিডেন্সি এক্সামিনি হিসেবেও এই সব টপিকগুলো ভালো করে জানা উচিত সবার। সো বায়োকেমিস্ট্রিতে এটা খুব ইম্পর্টেন্ট। আর বায়োকেমিস্ট্রিতে আরেকটা আছে, সেটা হলো বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি মাঝে মাঝে কিছু কিছু কোয়েশ্চেন আসে, সেগুলো আবার আপনি ক্লিনিক্যাল সাবজেক্টের মধ্যেই আপনার ওইগুলো এন্ট্রি, যেমন ধরেন জন্ডিস নিয়ে তো আপনি ফিজিওলজি, প্যাথোলজি সব জায়গায় পাবেন, এরকম কিছু কমন টপিক আছে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রির, রেফারেন্স রেঞ্জ বা এইসব দিয়েও কিছু কোয়েশ্চেন কিন্তু আসে। এতক্ষণ যেই টপিকগুলো বলা হলো এগুলো হলো মোটামুটি কমন ফর অল ফ্যাকাল্টি। কমন ফর অল ফ্যাকাল্টি মানে এটা বেসিক, তারপরে যারা ক্লিনিক্যাল সাবজেক্ট এক্সাম নেই সবার জন্য। এখন আমরা আসি স্পেসিফিক কিছু সাবজেক্টে, যেমন ফ্যাকাল্টিতে, যেমন মেডিসিন ফ্যাকাল্টিতে যারা এক্সাম দিবেন তাদের তো কিছু কোয়েশ্চেন মেডিসিন থেকে আসবেই, এবং সবচেয়ে বেশি সমস্যা হলো এই মেডিসিন ফ্যাকাল্টির যে কোয়েশ্চেনগুলো হয়, মানে শুধু এক্সক্লুসিভ ফর মেডিসিন ফ্যাকাল্টি, এই কোয়েশ্চেনগুলো কিন্তু খুব মানে চেঞ্জ হয়। চেঞ্জ মানে এটা এই বছর যা আসলো পরের বছর 2, 4, 5, 7 বছরে দেখা গেলো সেই কোয়েশ্চেন দেখাই যায় না, কারণ আমরা জানি মেডিসিন বিশাল এক সাবজেক্ট। এখন ওই ধরেন আমার শরীরে সব মিলে 15-20টা সিস্টেম আছে, এই এক সিস্টেমের মধ্যে 10টা-20টা করে ডিজিজ আছে, কোয়েশ্চেনই হবে 40টা। সো 2টা ডিজিজের ইম্পর্টেন্ট 2টা টপিক কভার করলে মোটামুটি 40টা কোয়েশ্চেন চলে আসে। এই কারণে দেখা যায় যে মেডিসিনে এইসব কোয়েশ্চেনগুলো রিপিট খুব কম হয়। এই কারণে মেডিসিনের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করার বেস্ট ওয়ে হলো ডেভিডসন। সত্যি কথা বলতে ডেভিডসনের বাইরে গাইড বই অথবা কোনো কিছুতে এর সলিউশন নাই। কারণ আমরা আগেও বলেছি যে রেসিডেন্সির যে কোয়েশ্চেনগুলো আসে, কোয়েশ্চেনগুলো খুবই ক্রিয়েটিভ, একটু ডিপ লেভেলের চিন্তা করে অ্যান্সার করতে হবে, এরকম কোয়েশ্চেন আসে। এমন না যে ভাষা যে জন্ডিসের কি কি কজ আছে, এরকম কোয়েশ্চেন আসবে না। আসবে ওই জন্ডিসের একটা স্পেসিফিক কঠিন একটা ডিজিজ মানে কজ হিসেবে থাকবে, সেই কজের দিক যেসব প্যাথোফিজিওলজি আছে এরকম কিছু কোয়েশ্চেন থাকবে। সো যারা ডেভিডসনটা খুব ভালো করে পড়েছেন, এমবিবিএস লেভেলে পড়েছেন বা এমবিবিএস এর পরে পড়েছেন বা ইন্টার্নশিপে পড়েছেন, তাদের জন্য এটা সবচেয়ে বড় গুড নিউজ হলো যে ডেভিডসন থেকে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন একটা কোয়েশ্চেন আসলো এসএলই থেকে। এসএলই থেকে আমরা মোস্ট অফ দ্য টাইমে বা এমবিবিএস লেভেলে কি পড়েছে যে এসএলইর কি কি ডায়াগনস্টিকের ক্রাইটেরিয়া 11টা পয়েন্ট আছে, আমরা হয়তো ম্যাক্সিমাম একটু বা এটা একটা অটোইমিউন ডিজিজ, কিন্তু আপনি যখন এই প্রত্যেকটা সিমটমের এই কোনটা কেন অ্যারাইজ হলো এইগুলোতে প্রত্যেকটার এক্সপ্লানেশন সুন্দর করে যখন আপনি একটা একটা করে পড়বেন, এর মধ্যে কিন্তু অনেক কথা বলা আছে। এই অনেক কথাগুলোই ডেভিডসনে বলা আছে, গাইড বইতে কিন্তু সেভাবে বলা নাই, অথবা আমরা এমবিবিএস লেভেলে যতটুকু পড়েছিলাম সেভাবে কিন্তু বলা নাই। সো আপনাকে ডেভিডসনের ওইভাবে লাইন ধরে ধরে একটু ভালো করে বুঝে পড়তে হবে। এখন এই কথা শুনে হয়তো অনেকে হতাশ হয়ে গেলেন যে এত বড় ডেভিডসন আমি কিভাবে পড়বো। এটার সবচেয়ে সহজ অ্যান্সার হলো যে আপনি প্রতিটা সিস্টেমকে আগে গুছায় নেন, যে হ্যাঁ আমি আজকে কার্ডিওলজি পড়বো। সো কার্ডিওলজিতে বাংলাদেশের পার্সপেক্টিভে মোস্ট কমন 3টা ডিজিজ কি কি আছে, যেমন হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্ট ফেলিওর, ধরেন এই 3টা ডিজিজ। এই 3টা ডিজিজকে আপনি ভালো করে পড়েন। আপনাকে একদম ওই পেরিকার্ডাইটিসের যে সব আনকমন কক্সাকি ভাইরাস হাবিজাবি আছে, আপনাকে অত গভীরে যাওয়ার দরকার নেই, কারণ রেসিডেন্সি এক্সামের কোয়েশ্চেন যারা করবে বা মডারেশন যারা করবে তারা এত বোকা না যে একদম পৃথিবীর সবচেয়ে খারাপ ডিজিজটা আপনার হাতে তুলে দেবে। তারা চেষ্টা করবে যে কমন প্রতিটা সাবজেক্ট মানে প্রতিটা সিস্টেমের কমন ডিজিজগুলো আপনি ভালো করে ডিপলি জানেন কিনা, তারা কিন্তু সেটা জাজ করবে। সো আপনি কার্ডিওভাস্কুলার সিস্টেম যেদিন পড়বেন আপনার মনে হতে পারে এত বড় সিস্টেম আমি কতদিনে পড়বো। অ্যান্সারটা হলো যে ওই সিস্টেমের কমন যে ডিজিজগুলো আছে বাংলাদেশ পার্সপেক্টিভে আপনি এইটাকে খুব ভালো করে পড়েন। এখন ডেভিডসন তো বের হয়েছে ইউকে থেকে, ইউকেতে এমন অনেক ডিজিজ কমন থাকতে পারে যেগুলো হয়তো বইয়ে অনেক মানে কি বলা হয় খুব জোর দিয়ে দেওয়া আছে। জোর দিয়ে দেওয়া মানে আপনার রেসিডেন্সিতে আসবে তা নয় কিন্তু। সো আপনি এইভাবে শর্টেনিং করে ফেললে দেখবেন আপনার পড়া অনেক কমে গেছে। আরেকটা বিষয় হলো যে এইভাবে আবার প্রতিটা সিস্টেমের মধ্যে কিছু ইমার্জেন্সি ডিজিজ আছে, সেই ইমার্জেন্সিগুলোও কমন যেগুলো আছে আপনি সেইগুলোকেও দেখে ফেলতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার পড়াটা অনেক কমে গেছে।
নয়তো আপনি যদি একদম এ টু জেড লাইন টু লাইন পড়তে পড়তে যান তাহলে দেখা যাবে আপনার এক ডেভিডসনেই আপনার প্রিপারেশন শেষ হয়ে যাবে, বাকিটা তো পড়েই আছে। এই কারণে ডেভিডসন পড়ার ক্ষেত্রে এই রুলটা ফলো করবেন যে কমন যে সব ডিজিজগুলো আছে এই ডিজিজটাকে, যেমন আপনার অ্যাকিউট এমআই, এটা খুব কমনেস্ট ডিজিজ ইন বাংলাদেশ, বা স্ট্রোক, নিউরোলজি থেকে যে কোয়েশ্চেনটা আসে এই স্ট্রোক থেকে। এখন এই দুইটাকে যদি আপনি ভালো করে না পারেন তাহলে তো এক্সামের প্রিপারেশন ভালো না, এটা বোঝা যাবে। অথবা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, যেখান থেকে কোয়েশ্চেন আসবেই, এটাকে আপনাকে খুব ভালো করে জানতে হবে। সো আপনাকে ডেভিডসন পড়ার সূত্রটা হলো যে আপনি ডেভিডসন পড়বেন কমন ডিজিজ জেনে, যে বাংলাদেশে কোনটা কমন, সেইভাবে এক্সামে আসবে এই প্রিপারেশন নিয়ে। আর টেক্সট বই পড়ার আরও একটা বড় সুবিধা আছে। বড় সুবিধাটা হলো যে অনেক সময় অনেক ডিজিজ আছে যে ডিজিজটার নাম আমরা কমন নামে চেনার চেষ্টা করি, কিন্তু রেসিডেন্সি এক্সামে কি করে, এই ডিজিজটার আনকমন যদি কোনো নাম থাকে সেই আনকমন নামটা দিয়ে দিয়ে আপনাকে একটু চেক করতে পারে যে আপনি আসলে এটা জানেন কিনা। যেমন ধরেন অ্যানথ্রাক্স, অ্যানথ্রাক্স থেকে যদি কোয়েশ্চেন আসে যে এটা আসে যে রিগার্ডিং অ্যানথ্রাক্স কোনটা কোনটা সঠিক, আসলে এটা ব্যাসিলাস অ্যানথ্রাসিস দিয়ে হয়, এটা ক্ষেত্রে কিউটিনিয়াস ইনফেকশন হয়, পালমোনারি ইনফেকশন হয়, এটা হয় সেটা হয়, এইটার দিয়ে আরেকটা আছে ব্যাসিলাস সিরিয়াস, তার গোত্রের আরেকটা আছে সে ফুড পয়জনিং করে। এরকম স্ট্রিম যদি দেওয়া থাকে আপনি কিন্তু খুব আরামসে পেরে যাবেন, কারণ অ্যানথ্রাক্স রোগটা আপনার সামনে দিয়ে বহুতবার গেছে। কিন্তু এক্সামে কি করবে, এই অ্যানথ্রাক্স না দিয়ে এর আরেকটা নাম আছে উল শর্টার্স ডিজিজ। এখন এক্সামে যদি আপনাকে উল শর্টার্স ডিজিজ দিয়ে দেয়, দেখা যাবে 50% এক্সামিনই এই অ্যানথ্রাক্সের পরিবর্তে উল শর্টার্স ডিজিজ আছে নামই হয়তো শোনে নাই। তাহলে যেটা হবে 50% স্টুডেন্ট প্রথমেই বাদ এটা অ্যান্সার করতে পারবে না। টেক্সট বই পড়ার সবচেয়ে বড় একটা বেনিফিট হলো এরকম যে অনেক জায়গায় দেখবেন অনেক ডিজিজের মধ্যে ব্র্যাকেটের মধ্যে, যেমন ধরেন সার্জারি ফ্যাকাল্টিতে একটা কোয়েশ্চেন আসে যে বার্জার্স ডিজিজ, যেটা আমাদের লোয়ার লিম্বের ভেসেল, মিডল সাইজের ভেসেলগুলোতে হয়। এখন এই বার্জার্স ডিজিজ সম্পর্কে যখন অনেকেই বলে, ধুমধাম অনেক কথা জানে, স্মোকারদের হয়, মিডল এজ মেলদের হয়, এটার ক্ষেত্রে মানে ইন্টারমিটেন্ট ক্লডিকেশন হয়, রেস্ট পেইন হয়, লাম্বার সিম্প্যাথেটেক্টমি লাগতে পারে, এটার ক্ষেত্রে এরকম ফোগার্টি ডাইলেটেশন লাগতে পারে। এই যে যে টপিকগুলো আছে এই বার্জার্স রিলেটেড, এমবিবিএস লেভেলে চলতি পথে এই কথা সবাই শুনে ফেলছে। কিন্তু আপনি দেখবেন যে যখন বেলিলাভ পড়বেন, বেলিলাভের মধ্যে একটু ব্র্যাকেটে পরে বার্জার্সের আরেক নাম লেখা আছে থ্রোম্বোঅ্যানজাইটিস অবলিটারেন্স, এটার ঠিক আরেকটা নামই এটা। এখন রেসিডেন্সি এক্সামে কি করবে, এই বার্জার্স না দিয়া দিবে যে রিগার্ডিং থ্রোম্বোঅ্যানজাইটিস অবলিটারেন্স ফলোইং স্টেটমেন্টস আর ট্রু। এটা যদি আপনার টেক্সট বই দেখা না থাকে তাহলে কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন না। এই কারণে মেডিসিনের জন্য যখন আপনারা ডেভিডসন পড়বেন, এই একটা ডিজিজের কিছু অল্টারনেটিভ নেম থাকে অর দিয়ে, এই অর নামগুলোকে ভালো করে জানতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো অনেক সময় অনেক কোয়েশ্চেন আসে, কোয়েশ্চেনগুলো দেখে মনে হয় সোজা বা স্টেমগুলো সোজা মনে হয়, কিন্তু ডিজিজের নামই আমি জানি না, এরকম হতে পারে, কিন্তু এইটা জানতে হবে। সো মেডিসিন ফ্যাকাল্টির প্রিপারেশনের জন্য বাংলাদেশের পার্সপেক্টিভে প্রতিটা সিস্টেম ধরে ধরে কমন যেসব ডিজিজগুলো আছে, যেটা আমাদের জন্য কমন, সেই ডিজিজগুলোকে শর্টে আপনি নোট করে ফেলতে পারেন, বা শর্টে আপনি বুঝে বুঝে ইম্পর্টেন্ট দাগায় দাগায় রাখতে পারেন, তাহলে দেখা যাবে আপনার ডেভিডসনের প্রিপারেশনটা খুব দ্রুত শেষ হয়ে যাবে। দেন সার্জারি ফ্যাকাল্টির কথা, যেটা মোটামুটি একই রকম কথাই, তারপর আরেকটু দু একটা স্পেসিফিক কথা আমি বলে দেবো। সেটা হলো যখন সার্জারি ফ্যাকাল্টির বেসিক প্যারাক্লিনিক্যাল প্রিপারেশন হয়ে গেল, দেন আপনি যখন বেলিলাভ পড়তে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো। বেলিলাভ পড়ার সবচেয়ে বড় বেনিফিট হলো এখানে অনেকের ক্ষেত্রে, অনেকেই যারা আছেন যেমন যে এমবিবিএস করে চলে আসছেন, তাদের কিন্তু বেসলাইন ট্রেনিং অনেক দুর্বল। এটা আপনি সবার জন্যই প্রযোজ্য, যারা ধরেন পিওর এমবিবিএস শেষ করেই রেসিডেন্সিতে ঢুকে গেছেন। যেমন সার্জারি ফ্যাকাল্টিতে পড়ার জন্য বিশেষ করে জেনারেল সার্জারি বা হেপাটোবিলিয়ারি সার্জারি বলেন, কোলোরেক্টাল সার্জারি, ইউরোলজি, এইসব সাবজেক্টেরগুলোর কিন্তু বেসলাইন ট্রেনিং, মানে যেগুলো হাতে কলমে শিক্ষা, এগুলো যদি বা বিশেষ করে বেসিক সার্জিক্যাল ট্রেনিংটা খুব ভালো না থাকে, দক্ষতা, তাহলে কিন্তু খুব ডিফিকাল্ট হয় তাদের জন্য। এই কারণে এইসব স্পেশালিস্ট সাবজেক্টের স্যারেরা কিন্তু মাঝে মাঝেই বলে যে তোমরা জেনারেল সার্জারিতে এফসিপিএস করে তারপরে এইসব সাবজেক্টগুলোতে আসলে ভালো করবা। এটা বলার কারণ হলো বেসলাইন ট্রেনিং, আর কিছু না। এখন এই বেসলাইন ট্রেনিংটা আপনি কাজ করে শিখতে পারেন, কিন্তু বেসলাইন ট্রেনিংয়ের স্টাডিটা কিন্তু আপনাকে নিজেই পড়তে হবে। এটার জন্য বেইলি লাভ হলো বেস্ট বই। সত্যি কথা বলতে বেইলি লাভে লেখা শর্ট প্র্যাকটিস অফ সার্জারি, আসলেই কিন্তু এটা সার্জারির অনেক শর্ট। সার্জারির অন্যান্য টেক্সট বই আর অনেক বড় বড়, আপনারা হয়তো জানেন সেগুলো।
এই কারণে বেলি ল্যাবে বিশেষ করে জেনারেল সার্জারি যে পোর্শনগুলো আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে জেনারেল সার্জারিতে শুরুতে কি দেওয়া যেগুলো টপিক দেওয়া আছে, যেমন একটা অপারেশন করা হলে যে বা একটা ইনজুরির ক্ষেত্রে পেশেন্টের ক্ষেত্রে কি কি ধরনের রেসপন্স হয়, এন্ডোক্রাইন কি কি ধরনের চেঞ্জ হয়, অথবা পোস্ট অপারেটিভ পেইন ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, পোস্ট অপারেটিভ ফ্লুইড ম্যানেজমেন্ট, এটা তো সব সার্জারির ক্ষেত্রেই কমন। অথবা একটা হিমোরেজ বার্নের পেশেন্টকে কিভাবে ম্যানেজ করতে হয়, হিমোরেজের ফ্লুইড বা হিমোরেজ বা বার্ন হলে ফ্লুইডের ক্যালকুলেশনগুলো কি, ব্লাড ট্রান্সফিউশন কি, ব্লাড ট্রান্সফিউশনের কমপ্লিকেশন কি, এই যে যে টপিকগুলো আছে জেনারেল সার্জারিতে অ্যানেস্থেশিয়া রিলেটেড, এই সব জিনিসগুলা খুব ভালো করে একজন সার্জনের, মানে আপনারা যারা জেনারেল সার্জারি দেন তাদের খুব ভালো করে জানা উচিত। এই জানার টপিকগুলো মানে আপনি যদি এখন নিজে গুছিয়ে নেন যে এই জেনারেল সার্জারির সব, আসলে জেনারেল সার্জারি তো জেনারেল বলার কারণেই হলো এটা সার্জারির সব সাবজেক্টের জন্য প্রযোজ্য, এই কারণে এটা জেনারেল। দেন আপনি স্পেসিফিক আপনি অর্গান ধরে আপনি যদি ধরেন সিস্টেমিক সার্জারি পড়তে চান, সিস্টেমিক সার্জারির জন্য আপনি জিআইটি তো 90%, সত্যি কথা বলতে জিআইটির মধ্যে যত ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন আছে, অবস্ট্রাকশনের মধ্যে যত ভ্যারাইটি আছে, হার্নিয়া যে টপিকগুলো আছে, এই যে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোকে খুব ভালো করে, এখানেও সেম আপনি ওই সিস্টেম ধরে বাংলাদেশে যে ডিজিজগুলো কমন আপনি ইন্টার্নশিপের সময় যেগুলো কমন পেয়েছেন, অথবা প্রিভিয়াস এক্সামগুলোতে কোন টপিকগুলোকে কমন হিসেবে এক্সামে আসছে, এই জিনিসগুলোকে আপনি পাশাপাশি সাজিয়ে আপনি টেক্সট বইগুলোকে দেখে ফেলেন। আর টেক্সট বই দেখার এইমটাও বলা হয়েছে, এটা হলো কোয়েশ্চেনের স্টিম কমন পড়ানো, সত্যি কথা বলতে এখানে ভাষা আপনি এমবিবিএস লেভেলে যতটুকু জানেন তা দিয়ে কিন্তু পাশ করা মানে ইচ্ছা এক্সামে কিন্তু আপনার কমন পড়বে না। এই কারণে স্টিম কমন পড়ানোর জন্য টেক্সট বই একটু লাইনে লাইনে পড়তে হবে, যা গুরুত্বপূর্ণ মনে হবে সেগুলোকে দাগ টেনে রাখতে হবে। এভাবে সব সিস্টেমগুলোকে আপনি কভার করেন। মোস্ট অফ দ্য কোয়েশ্চেনই মেইনলি আসে হলো নাক কান গলা থেকে কিছু কোয়েশ্চেন আসে এগুলো কমন, যেমন সিএসওএম অনেক কমন, এখান থেকে টনসিলাইটিস কমন, অথবা চোখের ক্ষেত্রে যেমন ক্যাটারাক্ট কমন, তারপরে কর্নিয়াল আলসার কমন, যে টপিকগুলো আপনারা জানেন এই সার্জিক্যাল এই ফ্যাকাল্টি, যেমন অর্থোপেডিক্স পোর্শনে ফ্র্যাকচার কমন, তারপরে চেস্ট পোর্শনে যদি চেস্ট ট্রমা খুব কমন, বা ওয়াটার সিল ড্রেনেজ কমন টপিক, এই যে সব জিনিসগুলো থেকেই মানে সার্জারির কোয়েশ্চেনগুলো আসে। আর সার্জারির যে অনেক কিছু কোয়েশ্চেন আসে খুবই উড়াধুরা টাইপের, আসলে কোয়েশ্চেন বোঝা অ্যান্সার পড়া এটা আসলে সম্ভব হয় না। রেসিডেন্সির ক্ষেত্রে আপনি 100% অ্যান্সার করতে পারবেন না এটা ধরেই যেতে হবে, তবে অ্যাটলিস্ট 180 to 190 অ্যান্সার করা উচিত। আর রেসিডেন্সিতে নেগেটিভ মার্ক খুবই নেগলিজেবল, সো নেগলিজেবল মার্কের কথা চিন্তা করে এক্সামে কয়টা দাগাবো কি দাগাবো এটা চিন্তা করলে কিন্তু এক্সাম খারাপ হবে। সো আপনাকে ধরে নিতে হবে যে আমি কমন যেই জিনিসগুলো পারি সবই টাচ করে আসব, আর যেটার কিছুই পারি না সেটা আমি ধরবই না, এবং সেটার সংখ্যা যেন মোর দ্যান 20 না হয়, 10 to 20 বেশি যেন না হয়, এটা মাথায় রাখতে হবে। দেন পেডিয়াট্রিক ফ্যাকাল্টি সম্পর্কে বলি। পেডিয়াট্রিক ফ্যাকাল্টি এটা তো নতুন আসছে, এটার কোয়েশ্চেনও হয়তো দু একটা এক্সাম মাত্র গিয়েছে। পেডিয়াট্রিক ফ্যাকাল্টিতে এই পর্যন্ত যত কোয়েশ্চেন আসছে আমার মনে হয় যে বাংলাদেশের যেসব লেখকদের বই আছে, বিশেষ করে আবিদ স্যারের বই আছে, আবিদ হোসেন মোল্লা স্যারের, অথবা এম আর মোল্লার বই বলেন, অথবা এম আর খান স্যারের বই বলেন, এই যে যে কমন যেসব বইগুলো আমরা ইউজুয়ালি পেডিয়াট্রিকে পড়েছি এই বইগুলো থেকেই কোয়েশ্চেন আসে। এবং বিশেষ করে আবিদ হোসেন মোল্লা স্যারের বইটা কিন্তু খুব সুন্দর করে গুছানো, বিশেষ করে তার মানে ছবিগুলো খুব সুন্দর, লেখাগুলো খুব সুন্দর, এবং খুব স্টেপ ওয়াইজ সাজানো আছে, পড়লে মনেও থাকে। সেখান থেকে যে কোয়েশ্চেনগুলো আসে পেডিয়াট্রিকের মধ্যে থেকে, মানে এই কোয়েশ্চেনগুলো সবাই জানেন, যেমন নিওনেটাল যেসব কন্ডিশনগুলো আছে নিওনেটাল কন্ডিশনগুলো থেকে কোয়েশ্চেন আসবেই। নিওনেটাল কন্ডিশন কি, যেমন নিওনেটাল জন্ডিসের অ্যাবনর্মালিটি কি কি আছে, এইগুলা থেকে অ্যাবনর্মালিটি কি আছে, অথবা ফিজিওলজিক্যাল জন্ডিস ক্রাইটেরিয়া কি, সেখান থেকে ফটোথেরাপির ইন্ডিকেশন কি, কখন এক্সচেঞ্জ ট্রান্সফিউশন লাগে, এই ঘুরে ঘুরে একই জিনিস কিন্তুই আসে। আবার নিওনেটাল কনভালশন হতে পারে, সেখান থেকে নিওনেটাল কনভালশন কি আর্লি অনসেট না লেট অনসেট, আবার যদি আর্লি অনসেটের ক্ষেত্রে কি কি ধরনের রিস্ক ফ্যাক্টর আছে, লেট অনসেটের কি কি ধরনের রিস্ক ফ্যাক্টর আছে, অথবা এটার ক্ষেত্রে ডায়াগনোসিসের মানে নিওনেটাল সেপসিস যদি হয়, নিওনেটাল সেপসিসের ডায়াগনস্টিক যেসব ক্রাইটেরিয়া, ফিলিপস ক্রাইটেরিয়া, ওইটা থেকে কোয়েশ্চেন আসতে পারে। অথবা আসতে পারে নিওনেটাল কনভালশনের কি কি কমন কজ আছে, এই নিওনেটাল যেসব পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো থেকে। অথবা একদম সিম্পল আসতে পারে, একটা নিওনেটের ক্ষেত্রে কি কি কেয়ার নেওয়া হয়, একদম সহজ কথা। অথবা একটা বেবির ফিজিওলজিক্যাল কি কি ধরনের রিফ্লেক্স থাকে, ফিজিওলজিক্যাল কি কি ধরনের চেঞ্জ হয় একটা বেবি ডেলিভারির পরে,
এই যেসব সহজ জিনিসগুলো আসতে পারে। দেন পেডিয়াট্রিক ডিজিজ পোর্শনে যদি আপনি যান, যেমন আপনি তো জানেন বাংলাদেশে কমন পেডিয়াট্রিকের মধ্যে প্রোটিন এনার্জি মেল নিউট্রিশন, এখান থেকে খুব কমন কোয়েশ্চেন আসে। পেডিয়াট্রিক এজ গ্রুপে মেনিনজাইটিস, নিউমোনিয়া, কমন যেসব, মানে এখানেও সেম ওই সিস্টেম ধরে ধরে আপনি যখন যাবেন ওইভাবে আপনি সুন্দর করে সাজিয়ে নেবেন যে হ্যাঁ আমি যখন রেসপিরেটরি সিস্টেম পড়বো, পেডিয়াট্রিক এজ গ্রুপের রেসপিরেটরি সিস্টেমে মোস্ট কমন ডিজিজ কোনটা, সেটা নিউমোনিয়া বা আরটিআই, আপনি এটা খুব ভালো করে পড়বেন। আবার ধরেন যদি জিআইটি সিস্টেম পড়েন, মোস্ট কমন পেডিয়াট্রিক কন্ডিশন কি হতে পারে, ডায়রিয়া, ডায়রিয়া সম্পর্কে ডিটেলস, বাচ্চাদের ডায়রিয়ার ক্ষেত্রে যেসব সাইনগুলো আছে, ডায়রিয়ার ফ্লুইড ম্যানেজমেন্টগুলো, কি কি ফ্লুইড দিয়ে কারেকশন করা হয়, এই জিনিসগুলো ডিটেলস জানতে হবে। এভাবে আর কি সবগুলো মোটামুটি এই 3 ফ্যাকাল্টির মধ্যে এভাবেই প্রিপারেশন নিতে হবে। ওভারঅল এইগুলো হলো রেসিডেন্সি প্রিপারেশনের ওভারঅল ওভারভিউ সত্যি কথা বলতে। কিন্তু সাবজেক্ট ওয়াইজ যদি একটু ডিটেলস বলতে হয় তাহলে আসলে বই খুলে বলা উচিত, অথবা প্রিভিয়াসলি যেসব কোয়েশ্চেনগুলো আসছে সেই সব কোয়েশ্চেনগুলো ডিসকাশন করে বললে মোটামুটি আপনাদের জন্য সহজ হবে। মোটামুটি রেসিডেন্সির একদম বেসিক প্রিপারেশন মানে ওভারঅল ভিউ করলে এতটুকুই আমার বলার ছিল। আর এক্সাম কারা দিতে পারবে, সাবজেক্ট কিভাবে চয়েস করবেন এই সম্পর্কে বলার ছিল। আজকে মোটামুটি এই পর্যন্তই। কারো যদি কোনো কিছু জানার থাকে আমাকে নক করতে পারেন, আমি চেষ্টা করব, আমি যদি জানি তাহলে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর কি। আর রেসিডেন্সি প্রিপারেশনের জন্য বাজারে অনেক বই আছে, বইগুলো আপনারা দেখে নিতে পারেন কোনটা ভালো, কারণ রিলায়েবল ইনফরমেশন ছাড়া আপনি একটা ভুল জিনিস শিখলে এক্সামে কিন্তু আপনি ভুলই অ্যান্সার করবেন, এটা একটু মাথায় রাখতে হবে। ও আরেকটা জিনিস হলো লাস্ট এক্সামের কোশ্চেনটা আসলে এখনো পাওয়া যায় নাই সত্যি কথা বলতে, কিন্তু আমি যারা তখন এক্সাম দিয়েছিল মানে একদম রিলায়েবল খুব ভালো কিছু স্টুডেন্টের কাছ থেকে তারা আমাকে কিছু কোশ্চেন বলে দিয়েছিল, মোটামুটি অ্যাবাউট নিয়ার 200-এর কাছাকাছি। এটা 150 তো মোটামুটি সব ফ্যাকাল্টির জন্য বেসিক বা প্যারাক্লিনিক্যাল কমন কোয়েশ্চেন আছে। আমি সেই কোয়েশ্চেনগুলো চেষ্টা করব সলভ করে আপনাদেরকে দেওয়ার জন্য, তাহলে সুবিধা হবে। আর আমার যে বেসিক সায়েন্সের যে বইটা আছে সেকেন্ড এডিশন, এই বইটার মধ্যে আপনারা এই বেসিকের প্রিপারেশনগুলো আপনারা খুব ভালো করে মানে আপনারা দেখতে পারেন। এই বইটা তো একদম এক্সামে যেভাবে কোয়েশ্চেন আসে এবং যেই যে টপিকগুলো বাংলাদেশে কমন সেভাবেই কিন্তু ধারাবাহিকভাবে সাজানো আছে। আর এই বইটার জন্য সবচেয়ে মানে সাইড মানে ব্যাড সাইডটা হলো এই বইয়ের মধ্যে কিন্তু ফ্যাকাল্টি ওয়াইজ যে প্রিপারেশন 40 মার্কসের সেটা কিন্তু নাই। এটা বুঝুন, যেমন পেডিয়াট্রিকে যারা এক্সাম দিবেন তারা কিন্তু পেডিয়াট্রিকের জন্য পেডিয়াট্রিকের সাবজেক্টের বই কিন্তু অবশ্যই আপনাকে পড়তে হবে। সার্জারিতে যারা এক্সাম দেবেন সার্জারির বই কিন্তু বেলিলা পড়তেই হবে। যারা মেডিসিনে দিবেন তাদের কিন্তু ডেভিডসনের বই অবশ্যই পড়তে হবে। প্লাস যদি আপনি বেসিক সায়েন্স পড়েন দেন উইল বি প্রিপারেশন 100%, এটা মনে রাখতে হবে। বেসিক সায়েন্সের বইটা আপনার শুরুতেই প্রত্যেকটা মানে সাবজেক্টের শুরুতে কিন্তু একদম লাস্ট এক্সামগুলোতে যেই সব টপিকগুলোতে কোয়েশ্চেন আসছে সেই কোয়েশ্চেনগুলো একদম প্রথমেই শুরুতে দেওয়া আছে। আপনি যদি শুরুতে সেই কোয়েশ্চেনগুলো একবার দেখে ফেলেন তাহলে কিন্তু আপনার পুরো সাবজেক্ট সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে যে হ্যাঁ এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন কমনলি আসে। দেন আপনি যদি ভিতরে পড়েন তাহলে দেখবেন যে আপনার এই টপিকগুলোর অ্যান্সার কোথায় কোথায় আছে, আপনার সব জিনিসগুলো কভার হয়ে গেল। প্লাস এই রিলেটেড আরও যেসব কোয়েশ্চেনগুলো এক্সামে আসতে পারে সেগুলোও সেখানে দেওয়া আছে, তাহলে দেখা যাবে আপনার প্রিপারেশনটা পারফেক্ট হবে। তবে এই বইয়ের পাশাপাশি অবশ্যই সবাই টেক্সট বই সাথে রাখবেন। আমার কাছে মনে হয় টেক্সট বই হলো ডক্টরদের জন্য কনফিডেন্স। আপনি যেখানে যাবেন উচ্চ স্বরে অনেক কিছু বলতে পারবেন যদি আপনি টেক্সট বই পড়ে থাকেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর আমি চেষ্টা করব রেসিডেন্সি পরীক্ষার সাবজেক্ট ওয়াইজ একটু বিশদ প্রিপারেশন নিয়ে যেভাবে ইয়ে করা যায়, যেমন অ্যানাটমি, ফিজিওলজি, সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনগুলো আমি একটু ডিটেলস বই নিয়ে বসে আপনাদের সাথে একটু আলোচনা করতে, তাহলে আমার মনে হয় যে আপনাদের এইসব সাবজেক্টগুলোতে যেসব ল্যাকিংসগুলো আছে, এছাড়া আপনি ফ্যাকাল্টি ওয়াইজ যেমন আমি ডেভিডসন নিয়ে বসলাম যে ডেভিডসনের কোন কোন টপিকগুলো আমি চ্যাপ্টার ধরে ধরে আপনাদের দেখিয়ে দিতে পারবো যে এই কোয়েশ্চেনগুলো কমনলি এক্সামে আসে, এইভাবে আসে এবং এইভাবে অ্যান্সার করতে হয়। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এরপরের যদি আমি কখনো লাইভ করি এরপরে, তাহলে আমি চেষ্টা করবো এইভাবে আপনাদের প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ জানানোর জন্য। অনেকেই কোয়েশ্চেন করেন যে কোচিং করবো কিনা, এই করবো কিনা, সেই করবো কিনা। আসলে কোচিং করবেন কিনা, কোচিংয়েও তো আপনাকে এই যা যা বলা হলো এই জিনিসগুলাই পড়াবে। এখন আপনি যদি নিজে বুঝে বা আপনার বন্ধুর সাথে ডিসকাস করে পড়তে পারেন তাহলে কোচিংয়ের দরকার নেই। আর যদি মনে হয় যে না আমি এখন পর্যন্ত অ্যানাটমির এই সিম্পল জিনিসগুলাই মানে এর বাউন্ডারি কন্টেন্টই জানি না, তাহলে ওখানে গেলে হয়তো কেউ আপনার কানে বললে আপনার শুনলে মনে থাকবে। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম।